এখন বাজে হচ্ছে 11:15। 11:15 থেকে শুরু করলাম আমি আমার ব্লগটা। তোমাদের সবার আগে দেখিয়ে দিই যে আজ থেকে বোধহয় কাজ শুরু হলো আমাদের এই পাশের জমিটাতে ফ্ল্যাট হওয়া। তো সমস্যা এতদিন ছিল, তো এতদিন সমস্যা আর আমি সকালবেলা থেকে আমার অনেক কাঁচা ধোয়া প্রচুর হয়েছে। তো সেইগুলো করতে করতে তারপরে জানো তো সানডেতে একটু চাপ থাকে, হাজব্যান্ড বাড়ি থাকে, এইটা রান্না করো সেটা রান্না করো, এই জোগাড় করতে করতে আমি যেন মানে আমার অর্ধেক সময় চলে যায়। তো আমি তাড়াতাড়ি করে জোগাড় করলাম, আবার আজকে একটু স্পেশাল কিছু করতে হবে কারণ হাজব্যান্ড বাড়িতে আছে, ও রবিবার দিনকেই খায়। কেননা সারা সপ্তাহ খায় না তা না, সারা সপ্তাহ তো খায়, কিন্তু কি বলতো রবিবার দিনকে একটু স্পেশাল কিছু খেতে চায়। তো আজকে আর চিকেন করব না, আজকে করব হচ্ছে তোমার ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা এমনই না আমার কাটতে গিয়ে ভালো লাগেনি, আমি বলেছি আমি খাবো না, তুমি খেয়ে নাও, তোমার জন্য করে দিচ্ছি। আর আমার কালকের তেলাপিয়া মাছের ঝাল আছে, আমার ওই দিয়ে হয়ে যাবে। তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই, আমার জামা কাপড় কাচা অর্ধেক শুকনোও হয়ে গেছে, তোমাদেরকে দেখাই চলো। রোদ ঝলমলে দিন, কি যে ভালো লাগছে। আজকে প্রচুর 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 কাজ করব। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, বিছানার কাজ কমপ্লিট, ওদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট, ঘর মোছা বাসন ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের জাস্ট দেখাবো এবার বাইরেটা। এই দেখো বাইরেটা, সবাই কাজে যাচ্ছে আর ওই দিকে পাইপ ফেটে গেছে, আজকে লোক এসে ঠিক করবে। দেখো কত কেচেছি জামা কাপড়, দেখতে পাচ্ছ কত ঝোলানো। আর বাইরেটা যাই চলো, সব কেচে নিয়েছি, কাঁচা ধোয়া হয়ে গেছে। এই দেখো দেখাচ্ছি তোমাদের, ভাঙা শুরু হয়ে গেছে, কলা গাছের আড়াল দিয়ে ভাঙাটা শুরু হয়েছে, তোমরা একবার দেখে নাও। আমি ওইভাবে দেখালে আবার সবার চোখে পড়ে যাবে। তো চাদরটা তাহলে ভাববে কী বলো তো, ভিডিও করে কাউকে আমি দেখাচ্ছি, দরকার নেই। চাদরটা আমার শুকনো হয়ে গেছে, এই দেখো চাদরটা শুকনো হয়ে গেছে। এই জায়গায় আমি একটুখানি, আমার শুকনো করার জায়গাটা না বড্ড কম জানো, ভীষণ কম জায়গা এই জায়গার মধ্যে শুকনো করা, ভীষণ কম জায়গাটা। গাঁদা গাছে আর ফুল হয় না গো, দেখো এই জঙ্গলটা আর কিছুদিনের মধ্যে ফ্ল্যাট হয়ে যাবে, কি অবস্থা না। চাদরটা শুকনো হয়ে গেছে, চাদরটাকে পরে আমি ভাঁজ করে রাখবো, এখন এরকম থাক। এবার যাব হচ্ছে তোমার রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে এবার দেখতে হবে কি কাজ আছে, কেন আজকে একটু আমি এখন 7খানা 8খানার মতো নারকেল কোড়ালাম। নারকেল পুর করে রাখতে হবে, কি খেতে চায় সেরকম দিতে হবে গো করে, কিছু করার নেই, আমায় করতেই হবে। মা আছে, মাটার ইচ্ছা হয়, মা এক সময় আমাদের প্রচুর খাইয়েছে, কত রকমের পিঠে করে আমাদের দুই বোনকে ইনভাইট করতো, সরি গো, দুই বোনকে ইনভাইট করতো। তারপরে আমরা তোমার বোনেরা বাচ্চারা সবাই যেতাম, আমরা খেতাম, আবার আমরা বোচকা বেঁধে নিয়ে আসতাম বাড়িতে। শ্বশুরবাড়ির লোকেদের জন্যও আমার মা বানিয়ে দিয়েছে। আজকে সেই মানুষটা করতে পারে না, কিন্তু তাকে তো আমি খাওয়াবই বলো, আমি মায়ের থেকে শিখেছি আর আমি খাওয়াই করে করে। আজকে একটু পায়েস করার ইচ্ছা আছে, পায়েস করে মাকে দিয়ে আসবো, মা একটু পায়েস খাওয়া হবে। আর একটা বাকি আছে, আমার মা যেটা করে মুগের ভাজা পিঠে, ওটা মায়ের থেকে জেনে জেনে করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, টাটা। এখনের মতন টাটা। রান্নাঘরে যাই, এখন কত কাজ আছে তোমাদের সবটা দেখাতে হবে, তো অনেক কাজ আছে রান্নাঘরে জানো তো। মেনলি তোমাদের দেখালাম কি বলো তো, যে ভাঙা জায়গাটা না, যে জমিটা ভাঙছে, পুরনো ঘরবাড়িগুলো ভাঙছে, এগুলো না খুব একটা মানে ভীষণ মনে লাগে, তাই না বলো। যার যার হয় সেই একমাত্র বোঝে যে কি ভাঙছে, এতদিনের করা জিনিস টুকটুক। আমার যখন ঘরে আমার মেয়ে প্রথম রোজগারের টাকাতে আমাদের যখন এসি করে দিল, এসি কিনলো, তো তখন এই দেয়াল ফুটো করে যে এসি সেটিং করতে হয় না, ওতে আমার খুব কষ্ট হয়েছিল, জানি না কেন, অনেক অনেক কষ্ট করে করা, তো দেখি কি একটা পুরো গর্ত করেছে, দেখে যা কষ্ট হয়েছিল না। অনেক কষ্ট পেয়েছি ঘরের জন্য জানো তো, অনেক কষ্ট পেয়েছি, এখনও ইভেন পেয়ে যাচ্ছি। এই ঘরে আমরা অ্যাজবেস্টারের তলায় আছি, সেই তার সত্ত্বেও আমাদেরকে ঘর ছাড়ার জন্য আমার ননদরা বলা হচ্ছে, ননদদের তরফ থেকে, কারণ ননদরা এই বাড়িটা নেবে, এই বাড়িটা প্রমোটারকে দেবে, এটা ওরা বিজনেস পারপাসে রাখতে চাইছে। কিন্তু আমি বলছি যে ঠিক আছে চলো, তাহলে আমার যা খরচা হয়েছে, পুরো বাড়িটা তো ওই দোতলা বাড়ি তৈরি করতে আমার হাজবেন্ডের প্রচুর খরচা হয়েছে, তো সেইটা আমাদেরকে হিসাব করে দাও, ওটা ওরা দেবে না। কে করতে বলেছিল, এখন আমার ননদদের প্রশ্ন হচ্ছে কে করতে। এক সময় এই ননদরা আমার ঘরে খাওয়া, আমার ছোট ননদের একটা বাচ্চা মানে নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছিলো, মানে মারা গেছিলো বলে, সেই যে বাচ্চাটা মারা গেছে তাকে নিয়েও আমি 6 দিন হসপিটালে, আমার ছোট্ট 3 বছরের বাচ্চাকে ফেলে আমি 6 দিন ওর জন্য ভর্তি ছিলাম। আজকে সেই ননদ সব ভুলে গেছে,
এই জন্য না মানে শ্বশুরবাড়ি বোধহয় শ্বশুরবাড়ি হয়, যতটা পারবে বউয়ের থেকে নিংড়ে নেয়। আমি তার প্রমাণ। কারণ আমার জন্য যা ওরা কি, আমার জন্য কাউকে কিছু করতে হয়নি, কেউ বলতে পারবে না আমার জন্য কেউ কিছু করেছে, কিন্তু আমি ওদের জন্য যা করেছি। তো ওই প্রথম বাচ্চাটা ওই করে মারা গেল, 6 দিন আমি হসপিটালে ভর্তি, কারণ ও ছিল অসুস্থ, ও আর একটা হসপিটালে ভর্তি, ওর বাচ্চা নিয়ে আমি অন্য একটা হসপিটালে ভর্তি। যেহেতু আমার বাচ্চা তখন ছোট ছিল, তখন ফিডিং করাতে হতো, তাই জন্য ওই ছোট বাচ্চাটাকে আমাকে বলা হলো, শাশুড়ি বললেন যে ওই বাচ্চাটাকে তোমাকেই দেখতে হবে। আমার বাচ্চাটাকে ফেলে অনাথের মতন থাকতো, জানো তো আমার মেয়েটা, কেঁদে কেঁদে এত কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যেত, তারপরে গিয়ে খেতে দিত। আমার মেয়েটা ভীষণ অপুষ্টি পেয়েছে, ভীষণ। আমি সেই দিনগুলো ভুলতে পারি না, যে আমার মেয়েটাকে কিভাবে এরা অযত্ন করতো, আমার শাশুড়িরা বলো, আমার জায়েরা বলো, কেউ দেখতো না। তার দুটো বাচ্চা নিয়ে সে, তার প্রথম বাচ্চা নিয়ে সে সামলাতো, তারপরে আমার মেয়েটা হলো, কেউ দেখতো না। কিন্তু তার যখন, আমার ওই জায়ের যখন সেকেন্ড বেবি হয়, তখন ওখানে যেখানে আমাদের আর একটা জমি আছে ওখানে থাকতো, ওখানে জল উঠে যেত বলে আমার হাজবেন্ড বললো ওই অবস্থায় ওখানে জল উঠছে, সাপ খোপ থাকবে, প্রেগনেন্ট আছে, ওকে বরঞ্চ আমি একটা ঘর ছেড়ে দিই ওখানে। আজ অবধি সেই ঘরে আছে, আজ পর্যন্ত সেই ঘরে থেকে ননদদের সঙ্গে বলছে হ্যাঁ আমাদের ওপরতলা দিয়ে দাও, আমরা চলে যাব। তাহলে তোমরা বলো, আমার জায়েদের দেওরদের আমি ওপরতলা দিয়ে দেবো, ননদদের বাড়িটা দিয়ে দেবো, আমি কোথায় যাব? এখন যেই রুখে দাঁড়িয়েছি, বৌদি বড্ড খারাপ। সেকেন্ড বেবি যখন আমার ছোট ননদের হয়, তখন 10টা মাস আমার ঘরে, কোনো আমার একটা যাই ছিল তখন, ও কিন্তু দায়িত্ব নেয়নি। 10 মাস আমার ঘরে, আমার আমার হাজব্যান্ড একটা টাকা পর্যন্ত ওদের থেকে নেয়নি। ওর হাজব্যান্ড যখন টাকা দিয়ে যেত ওর হাতে, ওই টাকা দাদার হাতে দিত না, বা আমার হাতে তো দিতই না, বাদ দাও, আমরা সেটা কোনোদিন নিইনি। আমি বলতাম তোমার সংসারের জিনিসগুলো গোছাও, কারণ তোমার সংসারে কিচ্ছু নেই। ওই টাকা দিয়েও সংসারের জিনিস গোছাতো। আজকে সেই ননদ আমার পিছনে পড়ে আছে। সেই বাচ্চাটা 10 মাস থেকে আমার কাছে হলো, বাচ্চাটাকে বলে না যে সেকেন্ড বাচ্চাকে বিক্রি করতে হয়, কড়ি দিয়ে ধান দিয়ে আমার কাছে বিক্রি করলো। আজকে আমি তাদের কাছে এতটাই খারাপ কেন, কি নিজের জায়গাটা আমি চেয়েছি বলে, নিজের থাকার জায়গাটা চিন্তা করতে পারো। আজ আমি ভিখারি কেন হলাম? আজকে আমি ভিখারি বলবো না, আজকে আমি এরকম কেন হলাম জানো তো? প্রথম কথা, শ্বশুরবাড়িতে সমস্ত টাকা খরচাবাতি করে, আমি বলবো, দাঁড়াও তোমাদেরকে একদিনকে বলবো সমস্ত কথা, সব বলবো। কে কে জানতে চাও কমেন্ট বক্সে একটু কমেন্ট করো। জাস্ট এইটুকু বললাম, প্রচুর কথা আছে আমার শ্বশুরবাড়ির সম্পর্কে, প্রচুর কথা আছে, আমি বলবো, কারণ আমার বলার কোনো জায়গা নেই, কাউকে আমি বলতে পারি না। আমার বাপের বাড়ির লোকরা এখন তো সবাই সব জেনে গেছে, আমার কোথাও কোনো জায়গা নেই, একমাত্র তোমাদের মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে বলে নিজেকে একটু হালকা করতে চাই। তো আমি বলবো, নিশ্চয়ই কোনো না কোনো দিন বলবো যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কিভাবে অত্যাচার করা হয়েছে। এখনের মতো রাখি, রান্নাঘরে যাই, প্রচুর কাজ আছে, ওগুলো সেরে নিই, ঠিক আছে? তোমাদের সব দেখাবো, সঙ্গে থেকো। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদটা অনেক ছোট শব্দ, তাও তোমাদেরকে বলবো যে তোমরা আজকে আমার পাশে না থাকলে আমি এগিয়ে যাওয়ার সাহসটা পেতাম না। তা তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর লাইক করে দিও, একটা লাইক করো, কমেন্ট করো অবশ্যই, তবে তো জানবো যে আমার কথা কে কে জানতে চাও, ঠিক আছে? চলে এলাম রান্নাঘরে। এবারে রান্নাঘরে এসে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সব নারকেল গুঁড়ো দিয়ে খেজুরের গুড় এনেছিল, নাহলে নষ্ট হয়ে যেত। ওদিকে পাক বসিয়ে দিলাম নারকেলের, আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি। পায়েস হবে বললাম না, সকালবেলা না করলে একটু মুশকিল, নাহলে মায়ের কাছে পৌঁছাতে পারবো না যদি সন্ধ্যাবেলা করে যদি না যায়। এদিকে শিম ভাজা করব, মায়ের গাছের শিম এগুলো। আর মাছটা এখনও ধুইনি, ধোয়া আছে, বরফ ছাড়েনি আর কি। কাজু কিশমিশ এদিকে আমার বার করে নিয়েছি, আর দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা গরম হলেই পায়েসটা চাপিয়ে দেবো। নারকেলের পুরটা রেডি করে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে তারপরে জায়গায় তুলে ফ্রিজে রেখে দেবো। যখন যেরকম পিঠে অর্ডার হবে আর কি, যখন খেতে চাইবে, তো আমি চট করে আমার করে দিতে সুবিধা হবে। পাকটাই তো করাটা বড় ব্যাপার না, সেটা হয়ে গেলেই যেন মনে হয় অনেক বড় কাজ হয়ে গেল, তাই না? দেখতে দেখতে পায়েসের দুধটাও ফুটে এসছে, চালও দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে পায়েসটা ফুটছে। ফুটে আসলে ঠান্ডা করে তার মানে অল্প গরম থাকবে, তারপরে গুড় দিয়ে, না হলে গুড় দিয়ে যদি ফোটানো হয় তাহলে এটা পায়েসটা কেটে যেতে পারে, তার জন্য গুড় দিয়ে ফোটানো হয় না। খেজুর গুড় দিয়েছি, দিয়ে এবার রবিবার দিন যদি না করি তাহলে আর ওনার পায়েস খাওয়া হবে না। আর পায়েস না খাওয়া হলে তখন আবার বলবে যে পায়েসটা খাওয়া হলো না, সেই অনেক কথা, তার দরকার নেই, করেই নিলাম।
পায়েসটা করতে করতে না রান্নার লেট হয়ে গেছে, রান্নাটা অনেকটা দেরি হয়ে গেল। যদিও সেরম কিছু করিনি, তবুও শিম কটা ভাজা করলাম, গোটা গোটাই ভাজা করেছি, বেশ ভালো লাগলো খেতে। আমি শিম এরকম করে কখনো ভাজা করি না, তাও করে নিলাম। আর ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, শুধু ঝাল করব। কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার মধ্যে রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি, আলু কেটে দিয়েছি, টমেটো মটরশুঁটি এইসব দিয়ে একটু মাখা মাখা মতন তরকারি করেছি। তরকারি করতে করতে 2টো বেজে গেছে, হাজব্যান্ড এসে গেছে, খেতে দিয়ে দিয়েছি। আমি না তোমাদের তরকারিটা দেখাতে পারিনি গো, আমাকে ক্ষমা করে দিও। কারণ আমি রেডি তরকারিটা দেখাতাম তো। যাই হোক, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।